রাহমাতুল্লাহ। সবাই মনে তাকান। আমরা রাইট ফর্ম অফ ভার্ব শিখাচ্ছিলাম, ইতিমধ্যে কয়েকটি ক্লাস আমরা করেছি। আজকে আমরা পরবর্তী ক্লাসটা করছি, সেটা দেখো। রাইট মানে সঠিক, ফর্ম মানে রূপ, অফ মানে এর, ভার্ব মানে ক্রিয়া, তার মানে ক্রিয়ার সঠিক রূপ। তো আমরা সাধারণত পরীক্ষায় এরকম আসবে সাধারণত, যেমন গো, রিড, তারপরে নো, তারপরে আছে বি, তারপরে আছে ওয়ান, তারপর আছে কি ড্র, ডু, না ড্র আছে ডু। এইভাবে মূলত ব্র্যাকেট উপরে টেবিল থাকবে, সেই টেবিলে ভার্বগুলো কি থাকবে, সঠিক থাকবে না, অর্থাৎ রং থাকবে, রাইট থাকবে না। এখন তোমাকে যেটা করতে হবে সেটা তোমাকে ভার্বগুলো রাইট করতে হবে। এটা এভাবে ব্র্যাকেট দিয়ে আসবে, আর বেশিরভাগ ক্ষেত্রে তোমার টেবিল উপরে টেবিল থাকে আর নিচে শূন্যস্থান থাকে, ঠিক আছে, বেশিরভাগ থাকে এটা। তো যাই হোক, আমরা তোমাদের সহজে বোঝানোর জন্য বইটাকে একবারে ব্র্যাকেটে ভাগ দিয়ে দিয়েছি। দেখো, আই স হিম গো, আই স হিম গো। দেখো এখানে এই সূত্রটা হলো, যদি একই বাক্যের ভিতরে দুটি ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি করতে হয়। আবার বলি, একটি বাক্যের ভিতর যদি দুটি ভার্ব থাকে, সেক্ষেত্রে ব্র্যাকেটের ভার্বটি আইএনজি করতে হয়। দেখো তো, স এটা একটা ভার্ব, ঠিক না? আবার গো এটা একটা ভার্ব, ঠিক না? তাহলে আমরা এখানে তো আর আমরা পরিবর্তন করতে পারবো না, কারণ এখানে ব্র্যাকেট নাই, এখানে ব্র্যাকেট নাই, এখানে ব্র্যাকেট নাই, এখানে আমাকে পরিবর্তন করার সুযোগ নাই। একমাত্র আমি ব্র্যাকেটের মধ্যেই পরিবর্তন করতে পারবো, অথবা শূন্যস্থানে যে ভার্বটা আসবে সেটা আমরা পরিবর্তন করতে পারবো। সুতরাং আমাদের সূত্র বলছে যে একই বাক্যে যদি দুটো ভার্ব থাকে, তাহলে ব্র্যাকেটের বা শূন্যস্থানে যে ভার্বটি থাকবে সেটার সাথে আমরা আইএনজি করে দেব। তাহলে যদি আমরা এখানে আইএনজি করে দেই, তাহলে কিন্তু বাক্যটা হয়ে যায় আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম, ঠিক আছে? তাহলে আনসারটা কি হবে, আই স হিম গোয়িং, আমি তাকে যেতে দেখলাম। এই নিয়মটা আমাকে শুদ্ধ করে জানতে হবে। আবির বলো, আই স হিম রিড, কি হবে, রিডিং। তাহলে আমরা কি লিখবো, আই স হিম রিডিং, কারণ প্রথম বাক্য এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, এইজন্য আমরা পরবর্তী ভার্বের সাথে কি করেছি, আইএনজি করে দিয়েছি। তুমি বুঝতে পেরেছো লিসান? ফজলা, আপনি বুঝতে পেরেছো? ওকে, নেক্সট। হি টক্স, সে কথা বলে, অ্যাজ ইফ অর্থ যেন, সে কথা বলে যেন, হি নো এভরিথিং, যেন সে সবকিছু জানে। আসলে সে সবকিছু জানে না। এই যে মনে রাখতে হবে যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, যদি বাক্যের ভিতরে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে শূন্যস্থান অথবা ব্র্যাকেটের ভার্বটি ভার্বে টু হবে। বাক্যে যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে শূন্যস্থানের সাথে ভার্বের সাথে কি হয়ে যাবে, আইএনজি, ভার্বে টু হবে। কি হবে, ভার্বে টু। সে কথা বলে অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে নো হয়ে যাবে নিউ। কি হবে, কে এন টি ডব্লিউ, নিউ। কারণ আমরা জানি নো, নিউ, নোন, নো ভার্বে ওয়ান, নিউ ভার্বে টু, নোন ভার্বে থ্রি। তাহলে বলছে ভার্বে টু হবে, তাহলে নিউ হবে, কে এন টি ডব্লিউ, নিউ। ক্লিয়ার? এই নো মানে জানা, আর আর এনো, আর যদি বলি নো, এনো নো মানে না, এখানে কিন্তু ওই নো কিন্তু না, এটা হলো নিউ, নো কেয়ার ডব্লিউ, নো, ঠিক আছে? নো, এনো নো মানে না, আর কে এনো ডব্লিউ, নো মানে জানা। তাহলে হি টক্স অ্যাজ ইফ, সে কথা বলে যেন হি নো এভরিথিং। তাহলে আনসারটা কি হবে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। সে এমন ভাবে কথা বলে যেন সে সবকিছু জানে, আসলে সবকিছু জানে না। নেক্সট, ওয়ান অফ দ্য বয়েজ বি,
অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আগে আমরা বুঝাই, যদি বাক্যের ভিতরে অন অফ থাকে, এভরি থাকে, ঠিক আছে, অন অফ, এভরি, এভরিওয়ান, এভরিবডি, যদি এরকম থাকে তাহলে বুঝতে হবে সেটা ভার্বের প্রেজেন্ট টেন্স হবে, ভার্বের মানে বাক্যটি কি হবে, প্রেজেন্ট, মানে বাক্যটি এটি সাবজেক্ট থার্ড পারসনের সিঙ্গুলার মতো হয়ে যাবে, অথবা বাক্যটি প্রেজেন্ট ফর্ম হবে, অথবা বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে সূত্র সেই সূত্র অনুযায়ী হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে যায় তাহলে কি হয়, ভার্বের সাথে এস অথবা ইএস হয়, ঠিক না? ওই ধরনের নিয়মের মধ্যে এটা পড়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ এটা সিঙ্গুলার হিসেবে কাজ করে। সিঙ্গুলার কি হিসেবে কাজ করবে? সিঙ্গুলার, অর্থাৎ সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার মতো হয়ে যাবে। এভরিবডি, এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেহেতু আমরা জানি যে বি সমান সমান এম ইজ আর, বি সমান সমান কি এম ইজ আর অথবা ওয়াজ অথবা ওয়ার। যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, গতকাল আছে, সেহেতু আমি ওয়াজ দিব। এখন প্রশ্ন হলো স্যার এখানে তো আছে ভয়েস আছে, আপনি ওয়াজ দিলেন কেন? আপনি তো ওয়ার দিতে পারতেন, তা আমি ওয়ার দিলাম না, এই জন্য কারণ এখানে অন অফ আছে, অন অফ থাকলে বাক্যটি সিঙ্গুলার হয়ে যাবে। এই জন্য যদি এখানে ভয়েস আছে তারপরে এখানে ওয়াজ হবে। আর ওয়াজ হলো কেন? ইয়েস্টারডে আছে, আর যদি ইয়েস্টারডে না থাকতো তাহলে আমরা ই দিতে পারতাম, কারণ এই যে যেহেতু এটা ইয়েস্টারডে আছে সেটা আমরা ওয়াজ দিলাম। এভরিবডি ওয়ান্ট পিস, এখানে এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার, এভরিবডি প্রত্যেকে, যে তুমি প্রত্যেক, তুমি প্রত্যেক, তুমি প্রত্যেক, তোমরা তিনজন, চারজন, পাঁচজন, 10 জন, যতজন হও না কেন, কিন্তু সেখানে প্রত্যেকে আলাদা আলাদা, প্রত্যেক আলাদা হলে সেখানে থার্ড পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে এ ওয়ান্টস, এখানে বা ওয়ান্টস একটা এস দিতে হবে। এভরিবডি ওয়ান্টস পিস, প্রত্যেকে চায় শান্তি। হি ক্যান ড্র এ পিকচার, যদি শূন্যস্থানে ভার্বের আগে যদি অক্সিলারি ভার্ব থাকে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড থাকে, সেক্ষেত্রে ভার্বের ওয়ানই হবে, সেক্ষেত্রে কোনো চেঞ্জ আর হবে না। যেমন হি ক্যান ড্র এ পিকচার, অর্থাৎ সে একটি ছবি আঁকতে পারে, সেখানে এখানে আর কি হবে না, ভার্বের কোনো চেঞ্জ হবে না, কারণ তার আগে ক্যান আছে। ক্যান থাকলে ভার্বের সাথে কি হয় না, কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এই আই শ্যাল, দেখো আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, এখানে এই শ্যাল থাকাতে আর ডু আর কোনো পরিবর্তন নাই। অথবা হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, এখানে ডু হবে, যদিও সাবজেক্টে থার্ড পারসন কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, তারপর এখানে ডুই হবে, ডাজ হবে না, কারণ তার আগে উইল আছে। অর্থাৎ শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট থাকলে ভার্বের সাথে ওয়ানই হবে, ভার্বের মূল ফর্মটা, বেস ফর্মটা হবে, তার সাথে এস বা ইয়েস হবে না। লাস্ট যে প্রশ্ন দেখো, আই হ্যাভ ডু মাই ডিউটি, আমি আমার কাজটি করেছি। দেখো ভার্বের আগে হ্যাভ আছে, তো যেহেতু হ্যাভ আছে আমরা জানি মূল ভার্বের আগে যদি হ্যাভ বা হ্যাজ থাকে তাহলে ভার্বের 3 নম্বর বসে, তাহলে আই হ্যাভ ডান মাই ডিউটি, কারণ এই যে হ্যাভ আছে, হ্যাভ থাকলে তারপরে ভার্ব থাকলে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 প্লাস অবজেক্ট। আশা করছি তোমরা বুঝতে পারছো, এভাবে লিখলে তোমরা পরীক্ষা ইনশাআল্লাহ পরীক্ষা ভালো করতে পারবে।